ওয়েলকাম আমার ছাত্রছাত্রী। আজ আমি আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টির একটা ভিডিও আমি দিয়েছি, দ্বিতীয় মহাযুদ্ধের কারণ নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি, তোমরা দেখছো। আজকের আমার আলোচনার বিষয় হলো দ্বিতীয় মহাযুদ্ধের শুরু এবং এর বিস্তার। দ্বিতীয় মহাযুদ্ধ কোথায় কিভাবে হয়েছে, কারা জয়লাভ করেছে। আমি প্রথমেই উল্লেখ করতে চাইছি যে দ্বিতীয় মহাযুদ্ধ প্রথম দিকে অক্ষশক্তির জোট, অর্থাৎ জার্মান, জাপান এবং ইটালি, এই তিন শক্তি জোট, অক্ষশক্তি জোট। এই তিন শক্তি জোটের মধ্যে জার্মানি প্রথম পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু করে। এই শক্তিজোট প্রথম দিকে 1943 পর্যন্ত, 1939 সালে যুদ্ধ শুরু হয়। 1943 পর্যন্ত এই শক্তিজোট জয়লাভ করে, একাধিক যুদ্ধে জয়লাভ করে, একাধিক দেশকে পরাজিত করেছে। তারপর আমরা দেখব 1943-এর একটি সময় থেকে অক্ষশক্তি জোটের পতন শুরু হয়ে যায়, পরাজিত হতে থাকে এবং শেষমেশ আমরা দেখব 1945 সালে দ্বিতীয় মহাযুদ্ধে অক্ষশক্তি জোট নাগাসাকি এবং হিরোশিমাতে মার্কিন যুক্তরাষ্ট্র যখন পরমাণু বোমা বর্ষণ করে, তার সাথে সাথে অক্ষশক্তি জোট আত্মসমর্পণ করে, যুদ্ধের শেষ হয়। আমরা দ্বিতীয় মহাযুদ্ধের বিভিন্ন তাৎপর্যপূর্ণ কারণ আলোচনা করেছি। আমরা এটা দেখেছি, কি দেখেছি? 1939 সালে 1 সেপ্টেম্বর হিটলার তার বাহিনী নিয়ে পোল্যান্ড আক্রমণ করে। পোল্যান্ড আক্রমণের সঙ্গে সঙ্গে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়ে যায়। কিন্তু 1 সেপ্টেম্বর এই মহাযুদ্ধ শুরু হয়নি। 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করে হিটলার এককভাবে তার সেনাবাহিনী নিয়ে। তারপর আমরা দেখতে পেলাম যে ইংল্যান্ড এবং ফ্রান্স, মিত্র শক্তির দেশ, জার্মানির শত্রু দেশ, ফ্রান্স এবং ইংল্যান্ড বুঝতে পারল যে জার্মানিকে পোল্যান্ড আক্রমণ থেকে প্রতিরোধ করতে হবে, জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। 1939 সালের সেপ্টেম্বরের 3 তারিখে ইংল্যান্ড এবং ফ্রান্স সেনাবাহিনী নিয়ে পোল্যান্ডের পক্ষে এবং হিটলারের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে। এই দুটি দেশ যুদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়ে গেল। আমরা একথা জানি, যুদ্ধের আগে কোন দেশ কোন পক্ষ নেবে তা মোটামুটি নিশ্চিতভাবে আমরা জানতে পেরেছিলাম। এইবার পোল্যান্ড আক্রমণ করে হিটলার জয়লাভ করে পোল্যান্ডকে হিটলারের হাত থেকে দখলমুক্ত করতে পারেনি ইংল্যান্ড এবং ফ্রান্স। শেষ পর্যন্ত পোল্যান্ডের একটি অংশ সোভিয়েত রাশিয়া স্টালিনের নেতৃত্বে বিশাল সেনাবাহিনী নিয়ে পোল্যান্ডের একটা অংশ দখল করে। আর পোল্যান্ডের পশ্চিম অংশে এবং বিস্তীর্ণ অংশ হিটলারের বাহিনী দখল নেয়। এটা 1 নাম্বার পয়েন্ট হিসাবে আমরা আলোচনা করব দ্বিতীয় মহাযুদ্ধের ঘটনা, দ্বিতীয় মহাযুদ্ধের বিস্তার, ব্যাপকতা। নাম্বার 2, তারপর জার্মানির রাষ্ট্রনায়ক, একনায়কতান্ত্রিক শাসক অ্যাডলফ হিটলার
পোল্যান্ড আক্রমণের পরে আরও 4টি দেশকে আক্রমণ করেন। এই 4টি দেশ হলো ডেনমার্ক, নরওয়ে, বেলজিয়াম এবং হল্যান্ড। বেলজিয়াম, হল্যান্ড, নরওয়ে এবং ডেনমার্ক এই 4টি দেশকে আক্রমণ করে হিটলার সেপ্টেম্বর মাসেই দখল করে নেন 3 নাম্বার পয়েন্ট, যুদ্ধের বিস্তার। লক্ষ্য করব আমরা 3 নাম্বার। এইবার হিটলার এই 4টি দেশ দখল নেওয়ার পরে, এবং প্রথমে আমি বলেছি পোল্যান্ড দখল নিয়েছেন, পরে আর 4টি দেশকে আক্রমণ করে হিটলার দখল করে নিয়েছেন। 3 নাম্বার পয়েন্টে আমরা আলোচনা করব ফ্রান্সের বিরুদ্ধে হিটলার আক্রমণ করেন। হিটলারের সব থেকে বেশি রাগ ছিল ফ্রান্সের উপর। ফ্রান্সও উপলব্ধি করেছিল 1919 সালের পর থেকে ভার্সাই চুক্তি যেদিন থেকে জার্মান প্রতিনিধিদের নিয়ে জোর করে সই করে নিয়েছিল, সেদিন থেকে ফ্রান্স একটি রাতের জন্য শান্তিতে ঘুমাতে পারেনি। কিন্তু হিটলারের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থাও নিতে পারেনি। এই ফ্রান্সের উপর হিটলারের চরম রাগ ছিল। এইবার ফ্রান্সকে আক্রমণ করে হিটলারের বিশাল সেনাবাহিনী, দ্রুত গতিতে তার সেনাবাহিনী আক্রমণ করে ফ্রান্সকে। এটা আক্রমণ করে 5ই জুন 1940 সালে। 1940 সালে 5ই জুন ঝড়ের বেগে হিটলারের বাহিনী ফ্রান্স আক্রমণ করে। ফ্রান্সের উপর ধুলোর ঝড় উড়িয়ে দেয় হিটলারের বাহিনী। শেষ পর্যন্ত ফ্রান্স আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ফ্রান্সের সরকার, ফ্রান্সের প্রতিনিধিরা 21শে জুন, 5ই জুন থেকে 21শে জুন, অল্প কটা দিন, 21শে জুন যে ভার্সাই চুক্তিতে জার্মান প্রতিনিধিদের দিয়ে জোর করে সই করে নিয়েছিল, সেই জায়গাতেই হিটলার ফ্রান্সের প্রতিনিধিদের নিয়ে আত্মসমর্পণমূলক যে চুক্তি তাতে সই করে নিয়েছিল। 4 নাম্বার পয়েন্ট, যুদ্ধের বিস্তার। 4 নাম্বার, ইংল্যান্ডে দেখব। এইবার হিটলারের বাহিনী ইংল্যান্ড আক্রমণ করে। যুদ্ধের গতি আরও বৃদ্ধি পায়। ইংল্যান্ড নৌশক্তিতে বলীয়ান। হিটলারের ইংল্যান্ড নৌশক্তি, বিমান বাহিনী, স্থলবাহিনী সব কিছুতেই শক্তিশালী। সামরিক ঘাঁটিগুলি হিটলারের বাহিনী আক্রমণ করে। 792টি ব্রিটিশ বিমান ধ্বংস করে জার্মানির সেনা। এবং এতে কি হলো? এতে 792টি ব্রিটিশ সাবমেরিন বিমান ধ্বংস করেছিল, কিন্তু তার পাশাপাশি হিটলারের বিমান ধ্বংস হয়েছিল 1389। এতে হিটলারের বেশি ক্ষতি হয়েছিল। হিটলারের টার্গেট ছিল, কি টার্গেট ছিল? যে ইংল্যান্ডকে পরাজিত করতে হবে এবং ইংল্যান্ডকে পরাজিত করে ইংলিশ চ্যানেল দখল করতে হবে। ইংলিশ চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ক্ষেত্রে, পণ্য সরবরাহের ক্ষেত্রে। অতএব হিটলারের টার্গেট ছিল। আর এই ইংলিশ চ্যানেল দখল করতে পারলে মিশর বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নত হবে। 5 নাম্বার। তারপর হিটলার কিন্তু এখানে ইংল্যান্ডকে সামরিক দিক থেকে পর্যুদস্ত করে, দুর্বল করে, তার নৌশক্তির উপর মুহুর্মুহু আক্রমণে বিরাট ক্ষতি করে দেয়। কিন্তু ব্রিটিশের সঙ্গে যুদ্ধ করে হিটলার এখানে জয়লাভ করতে পারেনি। আফ্রিকা মহাদেশ আক্রমণ। হিটলার এবার আক্রমণ করেন আফ্রিকা মহাদেশ।
মিত্র শক্তির দেশ এর শক্তি অক্ষ শক্তি জোট। একদিকে অক্ষ শক্তি জোট, হিটলার, মুসোলিনি এবং জাপানের সামরিক নেতা মিস্টার তোজো, এই তিনজনের বন্ধুত্বে, এই তিনজনের মধ্যে যে চুক্তি হয়েছিল তারই মধ্য দিয়ে এই শক্তি জোট আফ্রিকা মহাদেশের একাধিক জায়গাতে আক্রমণ করে। আর একে মোকাবেলা করে মিত্রশক্তির দেশগুলো। এবং মিত্রশক্তির দেশ তোমরা জানো কোন কোন দেশ? ইংল্যান্ড, ফ্রান্স। এবং ইংল্যান্ড, ফ্রান্স এখানে, এবং আমেরিকার এই যুদ্ধে প্রথমে অংশ নেয়নি। আমেরিকার বিদেশ নীতি ছিল নিজেকে বিচ্ছিন্ন রাখার নীতি। পররাষ্ট্রক্ষেত্রে 1823 সাল থেকে আজকে 1940 সাল তার যে ফরেন পলিসি, ইউএসএর ফরেন পলিসি, আইসোলেশন পলিসি, ওয়ার্ল্ড পলিটিক্সে নিজেকে জড়াতে চায় না, তাই কিন্তু শক্তি জোটে যায়নি। এখানে সরাসরিভাবে ইংল্যান্ড এবং ফ্রান্সের জোট, এই তিন মিলিত অক্ষ শক্তি জোট জাপান, জার্মান, ইটালির দখল করে। এখানে ফ্রান্স এবং ইংল্যান্ড পারেনি, সোমালিল্যান্ড দখল করে। এটা ছিল ইংল্যান্ডের দখল থেকে বিতাড়িত করে ইংল্যান্ডকে 1941 সালে। ইংল্যান্ড ইটালির সাইরেনিক দখল করে নেয়। এখানে অনেকটাই বাধার সম্মুখীন হয়েছিল হিটলারের বাহিনী। তারপর আমরা দেখব 6 নম্বর পয়েন্টে বলবো পূর্ব ইউরোপের দিকে তাকালে আমরা দেখতে পাই বলকান অঞ্চলে হিটলারের বাহিনী আক্রমণ চালায়, জার্মানি আক্রমণ চালায়, গ্রিসের ক্রিট দ্বীপটি দখল করে নেয়। এটা 1940 সালে মার্চ মাসের মধ্যে রোমানিয়া, পূর্ব ইউরোপের রোমানিয়া হিটলারের বাহিনী দখল করে নেয়। চেকোস্লোভাকিয়া হিটলারের সেনা যুদ্ধ করে দখল করে নেয়। বুলগেরিয়া দখল করে নেয়, হাঙ্গেরি দখল করে নেয়। এই সমস্ত দেশ পূর্ব ইউরোপের দেশ, এগুলি বলকান অঞ্চল। এই অঞ্চলে হিটলারের বাহিনী দখল করে নিল। 7 নম্বর পয়েন্ট, সোভিয়েত আক্রমণ। এইবার হচ্ছে বড় শক্তি সোভিয়েত আক্রমণ হিটলারের বাহিনী। আমরা লক্ষ্য করব এই রাশিয়া তখন ছিল না, তখন ছিল রাশিয়া। প্রথম আলেকজান্ডার রাজা ছিলেন। সেই রাশিয়াকে আক্রমণ করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট, তিনি ব্যর্থ হয়েছিলেন। আমরা লক্ষ্য করব রাশিয়া নেপোলিয়ন বোনাপার্টকে যেভাবে প্রতিরোধ করেছিল, ঠিক সেই রূপই হিটলারের বাহিনীকে মোকাবিলা করেছিলেন। সোভিয়েত রাশিয়া চুক্তি করেছিল হিটলারের সঙ্গে, সেই চুক্তিকে অমান্য করেছে। অনাক্রমণ চুক্তি। আর রাশিয়াকে আক্রমণ করার জন্য হিটলারের বাহিনী রেডি হয়েছিল, 1 বছর সময় ধরে রেডি হয়েছিল। কারণ কি হিটলারের রাশিয়া আক্রমণের একটাই কারণ না, একাধিক কারণ আছে রাশিয়ার আক্রমণের। হিটলারের নাৎসিবাদী সরকার, একনায়কতান্ত্রিক সরকার। আর সোভিয়েত রাশিয়াতে সর্বহারার একনায়কতন্ত্র, শ্রমজীবী মানুষের সরকার, গরিব মানুষের সরকার। ব্যক্তি মালিকানা নয়, রাষ্ট্রীয় মালিকানা, শোষণমুক্ত সমাজ, এমনই আদর্শ সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এটা ছিল হিটলারের কাছে শত্রু। কমিউনিস্টরা তার কাছে শত্রু।
তার দেশে কমিউনিস্টদের ধরে ধরে গ্যাস চেম্বারে ফেলে হত্যা করেছেন তিনি। তাহলে সোভিয়েত ইউনিয়ন আমাকে দখল করতে হবে, কমিউনিস্ট নিধন করতে হবে, এই মতবাদকে উচ্ছেদ করতে হবে। নাৎসিবাদ, ফ্যাসিবাদ, সর্বাত্মক রাষ্ট্র, রাষ্ট্রের বাইরে কোনো কিছু থাকবে না। ওয়ান নেশন থাকবে, জার্মান নেশন। ওয়ান স্টেট, জার্মান স্টেট। ওয়ান পার্টি, নাজি পার্টি। ওয়ান লিডার, আমি হিটলার, ওয়ান লিডার। এমন সরকার প্রতিষ্ঠিত করতে হবে সোভিয়েত রাশিয়াতে। স্ট্যালিনকে উচ্ছেদ করতে হবে, মার্ক্সবাদকে উচ্ছেদ করতে হবে, সমাজতন্ত্রকে উচ্ছেদ করতে হবে। এই ছিল তার আক্রমণের প্রধান কারণ। 2 নাম্বার, সোভিয়েত রাশিয়া অনেক বড় দেশ, খনিজ সম্পদে পরিপূর্ণ দেশ, অনেক প্রাকৃতিক সম্পদ আছে। সেই প্রাকৃতিক সম্পদের ভূখণ্ড আমাকে দখল করতে হবে। খনিজ সম্পদ আর অন্যান্য যে প্রাকৃতিক সম্পদ সবটা আমার মুঠের মধ্যে আনতে হবে। নাম্বার 3, রাশিয়া একটা বড় দেশ, আয়তনে বড়, গোটা পৃথিবীর থেকে সব থেকে বড় দেশ হচ্ছে সোভিয়েত রাশিয়া। সোভিয়েত রাশিয়াতে সোশ্যালিজম ছিল, সমাজতন্ত্র। বইগুলিতে সাম্যবাদ আছে, ভুল কথা। সাম্যবাদ কত কোনো জায়গায় নাই, প্রত্যেকটা বইয়ে সাম্যবাদী সোভিয়েত রাশিয়া, একেবারে ভুল কথা। সমাজতান্ত্রিক রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র। সাম্যবাদ আর সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য আছে, আমি ভিডিও বানাবো তোমাদের, যা দেব। আজকের আমি এখানে বলতে চাইছি যে সোভিয়েত সমাজতান্ত্রিক রাষ্ট্র। আর এই রাষ্ট্রের আয়তন বড়। সমকালীন বিশ্বে 1939-40 সালের সময় কথা বলছি, পৃথিবীর 7 ভাগের 1 ভাগ হলো সোভিয়েত রাশিয়া। সোভিয়েত রাশিয়া এত বড় একটা দেশ, এত বড় দেশে আমার জার্মান জাতি তারা বসবাস করবে। আমার রাষ্ট্র হচ্ছে ছোট রাষ্ট্র। আমি যদি পরাজিত করতে পারি, 3টি পয়েন্টের উপরে ভিত্তি করে হিটলারের বাহিনী ঝড়ের বেগে আক্রমণ করে। আর সোভিয়েত ইউনিয়নের স্ট্যালিনের বাহিনী, কমিউনিস্ট পার্টির বাহিনী, সমাজতান্ত্রিক পার্টির বাহিনী কি করলো? বলশেভিক পার্টি, তোমরা জানো, পিছু হতে লাগলো, পোড়ামাটির নীতি গ্রহণ করলো। পোড়ামাটির নীতি মানে কি? সম্মুখে যুদ্ধে করে হিটলারের বাহিনীর সঙ্গে পারা যাবে না। ঠিক প্রথম আলেকজান্ডার যে কৌশল নিয়েছিলেন নেপোলিয়ন বোনাপার্টের বিরুদ্ধে, ঠিক নেপোলিয়ন বোনাপার্ট এবং তার সেনাবাহিনীর বিরুদ্ধে 6,75,000 সেনা, ঠিক তেমনিভাবে এরকম কৌশল নিয়েছিলেন কে? এখানে স্ট্যালিন সেই কৌশল নিয়েছিলেন। সরাসরি যুদ্ধে পারা যাবে না হিটলারের বাহিনীর সঙ্গে। পিছু হটলে সমস্ত সম্পদ ড্যামেজ করে দাও, জলাশয় বিষাক্ত করে দাও, পানীয় জল বিষাক্ত করে দাও, ফলমূল ড্যামেজ করে দাও, ফসল ড্যামেজ করে দাও, সব কিছু ড্যামেজ করে দাও। আর পাশাপাশি প্রকৃতির নিয়মে সোভিয়েত রাশিয়ায় বরফ পড়ে, শীত পড়ে, যার ফলে হিটলারের বাহিনী দুর্বল হয়ে পড়ে। শেষ পর্যন্ত লেনিনগ্রাড শহরের, লেনিনগ্রাড যেটা হলো সেন্ট পিটার্সবার্গ, আগে লেনিনগ্রাড ছিল, এখন সেন্ট পিটার্সবার্গ, সমাজতান্ত্রিক সমাজের পতনের পর 1991 সালের পর থেকে আবার নাম পাল্টিয়েছে। সেখানে সমাজতন্ত্র আজকে নেই, পুঁজিবাদী গণতান্ত্রিক। আর সোভিয়েত ভেঙে গিয়ে নাম হয়েছে রাশিয়া। তো রাশিয়া কি করলো? লেনিনগ্রাডের যখন হিটলারের বাহিনী পৌঁছালো তখন লড়াই হলো, হাতাহাতি লড়াই, সামনাসামনি লড়াই, প্রত্যক্ষ লড়াই। স্ট্যালিনগ্রাড জায়গা, সেখানে লড়াই হলো। এই লড়াইয়ে হিটলারের বাহিনী কিন্তু দুর্বল হলো, পরাজিত হলো। হিটলারের বাহিনী পিছু হটতে বাধ্য হলো। এখানে রাশিয়ার কাছে হিটলারের বাহিনী পরাজয় হয়ে গেল, কিছু করার নেই হিটলারের বাহিনী। তারপর আমরা দেখব যে জাপান কি করলো দেখব এই দ্বিতীয় মহাযুদ্ধে। দেখো, আমি আগেই বলেছি ইউএসএসআর যুদ্ধে নিজেকে জড়াতে চায়নি মার্কিন যুক্তরাষ্ট্র। তখন মার্কিন যুক্তরাষ্ট্র কি করলো? চুপ হয়ে আছে। হিটলারের জাপানের সেনাবাহিনী
পার্ল হারবার বন্দরে নৌবন্দর নৌঘাঁটি সেখানে আক্রমণ চালালো। জাপান আক্রমণ করলো 1941 সালে 7ই ডিসেম্বর নৌঘাঁটি পার্ল হারবারকে বন্ধ করে ধ্বংস করবার জন্য। এই আক্রমণে 350টি বোমারু বোমা ধ্বংস হয়ে যায়, 350টি। এইবার কি হলো, শেষ পর্যন্ত আমেরিকার পিছনে সরার উপায় নেই। আমেরিকা বাধ্য হলো যুদ্ধে পার্টিসিপেট করতে। আমেরিকা যুদ্ধে যোগ দিল। তাহলে আমরা দেখছি যে আমেরিকার যখনই ক্ষতি হয়েছে পার্ল হারবার বন্দরে, তখনই কিন্তু তোমার জাপানের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করেছে। এইবার আমরা দেখব যে জাপানের ক্ষেত্রে যে পার্ল হারবার বন্দরটা ধ্বংস হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে 5টা যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছে। আমি আগেই বলেছি 350টি বোমারু জাহাজ ধ্বংস হয়ে গেছে। কার? মার্কিন যুক্তরাষ্ট্রের 5টা যুদ্ধজাহাজ ধ্বংস হয়ে গেল। 1941 11ই ডিসেম্বর তখন আমেরিকা অক্ষ শক্তির বিপক্ষে, অর্থাৎ জাপান, জার্মানি, ইতালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। 9 নম্বর অক্ষ শক্তি জোট ধারাবাহিকভাবে অক্ষ শক্তি জোট। তারপর আমরা দেখব যে অক্ষ শক্তি জোট যখন আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করছে, অক্ষ শক্তি জোট ধারাবাহিকভাবে পরাজিত হতে লাগলো। অক্ষ শক্তি জোট পরাজিত হতে লাগলো 1943 সালে। 1943 সালে ত্রিশক্তি, অর্থাৎ মিত্রশক্তি, ত্রিশক্তি বলবো না, মিত্রশক্তি বলবে। মিত্রশক্তি ইটালির সিসিলি আক্রমণ করে। ইতিপূর্বে অক্ষ শক্তি অনেক জায়গায় আত্মসমর্পণ করা শুরু করেছে। ইটালির বহু জায়গা মিত্রশক্তি দখল করে নিচ্ছে। সিসিলিতে যখন মিত্রশক্তি আক্রমণ করে, তখন কিন্তু ইটালি পরাজয় স্বীকার করে। সিসিলি মিত্রপক্ষ জয়লাভ করে নেয়। ইটালিতে আভ্যন্তরীণ ক্ষেত্রে বিরাট গোলযোগ তৈরি হয়ে যায়। ইটালির জনগণ মুসোলিনির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, আন্দোলন শুরু করে। শেষ পর্যন্ত মুসোলিনিকে সিংহাসনচ্যুত করে, ক্ষমতাচ্যুত করে তাকে হত্যা করে। আর হত্যা করার যে ডেড বডি, সেটা গাছের ডালে পা দুটো দড়ি দিয়ে বেঁধে পা দুটোকে উপরে আর মাথা নিচু ঝুলিয়ে দিয়েছিল। রোমের মার্কিন সেনারা যখন টহল দিচ্ছে, তখন ইটালি পরাজিত হয়ে গেছে, তখন তাকে গাছ থেকে নামিয়ে রোমে নিয়ে গিয়ে তাকে সমাধি দিয়েছে। এর থেকে আমরা কি শিক্ষা নেব? যে একক শক্তি যত স্বৈরাচারী, যত ক্ষমতাশালী হোক না কেন, বল প্রয়োগ করে ক্ষমতায় থাকলে যা হয়, টিকে থাকে না, তা পতন অনিবার্য। মুসোলিনির এইভাবেই পতন হয়েছিল। এইবার আমরা আসবো 10 নম্বর পয়েন্টে, মিত্রশক্তির জয়। মিত্রশক্তির জয় আর একটা দেশে। তাহলে আমরা দেখছি ইটালি পরাজিত হলো, ইউরোপের বিভিন্ন জায়গাতে মিত্রশক্তি জয়লাভ করছে। কোথায় জয়লাভ করছে? 1944 সালে জুন মাসে ইউরোপে মিত্রশক্তির দেশের সেনারা টহল দিচ্ছে। মিত্রশক্তির দেশগুলো টহল দিচ্ছে। 1944 সালে 6 জুন এই দিনটাকে ডি ডে হিসাবে পালন করে মিত্রশক্তির দেশগুলো। নেক্সট হচ্ছে 11 নম্বর, হিটলারের পতন। হিটলারের পতন মানে জার্মানির পতন। হিটলারের বাহিনী পতন ঘটছে। সোভিয়েত রাশিয়া আক্রমণ করে সেখানে পরাজিত হয়েছে। পূর্ব ইউরোপের এস্তোনিয়া, লাতভিয়া, বুলগেরিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, এইসব জায়গাগুলো হিটলার দখল করে নিয়েছিলেন। কিন্তু এবার দেখা যাচ্ছে যে হিটলার পরাজিত হচ্ছে। লিথুনিয়া, এস্তোনিয়া, লাতভিয়া রাশিয়া দখল করে নেয় দ্বিতীয় মহাযুদ্ধের মধ্যে দিয়ে।
45 সালে 7ই মে ইউএসের কাছে জার্মানি আত্মসমর্পণ করে। তাহলে আমরা দেখছি ইটালি আত্মসমর্পণ করলো, অক্ষশক্তির একটা বিরাট শক্তি। আমরা দেখব যে হিটলার, তারও দাপট শেষ, আত্মসমর্পণ করেছে। হিটলার আত্মসমর্পণ করার আগেই একটি বাংকারে তিনি আত্মহত্যা করেছেন। আর ইটালির রাষ্ট্রনায়ক, একনায়ক শাসক, তিনি তো জনগণের দ্বারা জনগণের দ্বারা আক্রান্ত হয়ে মারা যান। এবং কি ঘটনা আমি বলেছি, এইবার আমরা দেখব। তাহলে জার্মানি আত্মসমর্পণ করলো। আর একটা দেশ থাকলো, সেটা হলো জাপান। জাপানের প্রধানমন্ত্রী, সামরিক নেতা মিস্টার তোজো, তার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র, যখন হিটলার ইহুদি বিদ্বেষী ছিলেন, সমাজতন্ত্রের বিরোধী ছিলেন, যারা মার্কস লেনিনের শিষ্য, তাদেরকে ধরে ধরে তিনি গ্যাস চেম্বার তৈরি করে মাটির নিচে ফেলে দিয়ে সেখানে বিষ স্প্রে করে হত্যা করেছেন। আর যার ফলে জার্মানি থেকে বিজ্ঞানীরা আমেরিকায় আশ্রয় নিয়েছিল। বিজ্ঞানী আইনস্টাইনকে ব্যবহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, পরমাণু বোমা তৈরি করে ফেলেছে। আর এই পরমাণু বোমা মার্কিন যুক্তরাষ্ট্র পার্ল হারবার বন্দর 1941 সালে অ্যাটাক করে যে ক্ষতিটা করেছিল, এটা মার্কিন যুক্তরাষ্ট্র ভুলেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের রুজভেল্ট এটা ভুলেননি। মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক সরকার, খুব মজবুত সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি দুবার ক্ষমতায় থাকেন, 4-4-8, দুবারের বেশি 3বার রাষ্ট্রপতি হতে পারবে না, ও দেশের নিয়ম। কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে, রুজভেল্ট তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন এবং বিরোধী দল থেকে মন্ত্রিসভাতে উনি দুজনকে নিয়েছিলেন। যুদ্ধের পরিস্থিতি, এই ডেমোক্রেসিকে গুরুত্ব দেন। তাহলে আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্র এখানে পরমাণু বোমা তৈরি করে ফেলল। 1945 সালের 6ই আগস্ট হিরোশিমাতে বোমা ফেললো। নাগাসাকিতে 9ই আগস্ট নাগাসাকিতে বোমা ফেললো। এই বোমার আঘাতে 3,20,000 লোক নিহত হয়, কয়েক লক্ষ লোক আহত হয়, খাম জখম হয়। এবং বহু বছর ধরে এই বোমার যে বিষক্রিয়া, তার ফলে পঙ্গু হয়ে যায় জাপান জাতি। বহু সন্তান জন্মগ্রহণ করে, পঙ্গু বিকলাঙ্গ সন্তান জন্মগ্রহণ করে। ভুলিনি এই যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে। সুতরাং এইভাবে আমরা দেখব যে দ্বিতীয় মহাযুদ্ধ শেষ পর্যন্ত 3 যে শক্তি, অক্ষ শক্তি, একনায়কতান্ত্রিক শক্তি, গণতন্ত্র বিরোধী, সমাজতন্ত্র বিরোধী, সেই শাসন ব্যবস্থার পতন ঘটল। 3টি মতাদর্শ ছিল দ্বিতীয় মহাযুদ্ধের আগে। একটা মতাদর্শ ফ্যাসিবাদ, নাৎসিবাদ, সামরিক শক্তির উপর নির্ভরশীল। এই যে 3 মিলিত শক্তির পতন ঘটল। এইভাবে দ্বিতীয় মহাযুদ্ধের বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ঘটেছে। তাই আমরা সামাপ করব, প্রথম দিকে দেখব যে অক্ষশক্তি একের পর এক জয়লাভ করেছে, আর একটা সময় এসে একের পর এক 3 শক্তি আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। যাই হোক, পরে আমি ভিডিও দেব দ্বিতীয় মহাযুদ্ধের ফলাফল সম্পর্কে। আজকের ভিডিও আর বড় করছি না, আজকে এখানেই আমি শেষ করলাম। ভিডিওটা ভালো করে দেখবে শেষ অবধি এবং পারলে খাতায় নোট করে নেবে, খুবই গুরুত্বপূর্ণ। এটা ক্লাস 9-এর জন্য শুধু নয়, ক্লাস 9-এর স্টুডেন্টরা তো দেখবাই, তার পাশাপাশি আপার ক্লাসে এটা লাগবে। হিস্ট্রির, ইউরোপ ইতিহাসের, গোটা বিশ্বের ইতিহাসের ক্ষেত্রে এটা মনে রাখার জন্য দরকার, এটা সকলের কাছে দরকার। এই বলে আজকের আলোচনা শেষ করলাম।